ময়ূককে হাতে নাতে ধরতে মোক্ষম প্ল্যান করলো লাজু। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় লাজুকেই সবাই মিলে ভেবে নিয়েছে চোর। সবাই ভাবছে লাজুই হয়তো এই চুরিটা করেছে, কিন্তু লাজু যে এই চুরিটা করেনি, বরং চোরকে আড়াল করতে চাইছে, সেটা কেউ বুঝতে পারছে না। এরপরেই ঠাম্মি বলে, লাজু তুই আজকে থেকে বাইরেই থাক, সেটা তোর জন্যও ভালো আর আমার জন্যও। তখনই লাজু বলে, ঠাম্মি তুমিও তাহলে এখন আর আমাকে বিশ্বাস করছো না, তাই তো? ঠিক আছে, তাতে কোনো আপত্তি নেই, তবে জানি না কোনোদিন যদি তোমার এই ভুল ভাঙে তখন নিশ্চয়ই আমাকে ক্ষমা করতে পারবে তুমি। এরপর স্ত্রী বলে, শোনো, তোমার ওই বড় বড় লেকচার মার্কা কথা না তুমি বাইরে গিয়ে বলো, এখানে আর তোমাকে বলতে হবে না। দয়া করে তুমি এখান থেকে যাও। লাজুর অনেক খারাপ লাগে, কিন্তু তবুও লাজু বেশি কিছু আর বলতে চায় না। এরপর বনলতা ভাবে অনুভবের কথাগুলো। অনুভব বলে দিয়েছে বনলতার সাথে অনুভবের আর কোনো সম্পর্ক সেভাবে থাকবে না। বনলতা এটাই বোঝার চেষ্টা করে যে লাজু তার আর অনুভবের মাঝখানে পড়ে বনলতার জীবনটাকে নষ্ট করছে। এরপরই লাজু সিঁড়ির নিচে বই খাতা নিয়ে বসেছে, কিন্তু লাজুর পড়াশোনায় একদমই মন লাগে না। লাজু তখন ভাবে কি করে পড়াশোনায় মন বসাবে। এর মাঝখানেই ফোন করেছে অনুভব আর বলে, কি ব্যাপার লাজু, পড়াশোনা কি করছো? এইভাবে কি পড়াশোনা হয়? সবাই তোমাকে ভুল বুঝছে। তুমি কেন আমার মুখটাকে বন্ধ রাখলে বলো তো? কেন তুমি আমাকে সত্যিটা বলতে দিলে না? লাজু তখন বলে, সমস্ত সত্যি সবার সামনে সবসময় না আনাই ভালো, আর তুমি চিন্তা করো না, আমি সবটা ম্যানেজ করে নেব। অনুভব বলে, কি ম্যানেজ করবে তুমি? কিভাবে ম্যানেজ করবে? তুমি কোনোভাবে ম্যানেজ করতে পারবে না, আর সেটা আমি খুব ভালো মতন জানি। লাজু বলে, এই 1 সপ্তাহ সময় আছে তো আমার হাতে, আমি ঠিক একটা ব্যবস্থা করব। কিন্তু অনুভব বলছে, তুমি যদি কোনো ব্যবস্থা করে উঠতে না পারো এই 1 সপ্তাহের মধ্যে, তাহলে কিন্তু আমি আসল অপরাধীর নাম বলতে বাধ্য হব, কারণ সেক্ষেত্রে আর আমার কাছে কোনো অপশান থাকবে না। আশা করছি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। লাজু বলে, তুমি আমাকে আর এইভাবে ফোন করো না, রাত বিরেতে কেউ দেখে নিলে তোমাকে ভুল বুঝবে। অনুভব বলে, ভুল বুঝুক, কিন্তু তাতে আমার কিচ্ছু যায় আসে না। একজন নিরপরাধ মানুষ শাস্তি পাবে, আর সেটা আমার চোখের সামনে। আমি এটা কিছুতেই হতে দেব না, কিছুতেই না। শোনো লাজু, তোমার সাথে যে অন্যায় করেছে শাস্তিটা সে পাবে, তুমি নও। ফোনটা কেটে দেয় লাজু। পরের দিন পুজোর আয়োজন হচ্ছে। ঠাম্মি তখন বলে, শোনো ছোট বৌমা, প্রতি বছরের মতন তুমি আর বড় বৌমা আয়োজন করো। এবছরে আর আমি হোলি টোলি খেলবো না, আমার একদমই ভালো লাগছে না। পুজোর যেটুকু আয়োজন করার সেটুকুই শুধু করো। তখনই স্ত্রী বলে, আমরা তো করার চেষ্টা করছি মা, আপনি এভাবে আর একগুঁয়ে হয়ে থাকবেন না। যা হয়েছে ভুলে যান। আর কি করবেন বলুন? যাকে ভরসা করলেন, বিশ্বাস করলেন, সেই আপনাকে ঠকালো। এর মাঝখানেই সব পুজোর আয়োজন হয়ে গেছে, সবাই মিলে বসে পড়েছে। তারপরে অনুভব এখনও আসেনি। বনলতা একটা হলুদ ড্রেস বার করে রেখেছিল অনুভবের জন্য, কিন্তু অনুভব তখন বলে, আমার নিজের ড্রেস আমি নিজেই বার করতে পারি, আমার কাজ অন্য কেউ করে দিক সেটা আমার একদমই পছন্দ নয়। আশা করছি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। বনলতা বলে, একটা দিন যদি আমি তোমার ড্রেসটা বার করে রাখি তাহলে অসুবিধার কি হয়েছে সেটা আমি বুঝতে পারছি না অনুভব। অনুভব বলে, সব কথা তুমি বুঝতে পারবে না, তোমাকে বোঝানোর দায়িত্ব আমার নয়। আশা করছি তুমি আমার কথাটা এবার বুঝতে পারলে। আর শোনো, যেভাবে তোমার জন্য লাজুকে কথা শুনতে হচ্ছে সেটা আমার একদমই ভালো লাগছে না। লাজু যে অপরাধ করেনি সেটা কিন্তু তুমিও জানো, আমিও জানি। তখন বনলতা বলে, আমি কি করতে পারি? তোমার পরিবারের লোকজন যদি লাজুকে অবিশ্বাস করে সেক্ষেত্রে আমার কিছু করবার নেই, বিশ্বাস করো। এরপরে অনুভব বলে, ও কিন্তু তোমার জন্যই স্যাক্রিফাইসটা করছে, তুমি কি সেটা বুঝতে পারছো না, নাকি না বোঝার ভান করছো? কোনটা? বনলতা বলে, আমি সবটাই বুঝতে পারছি, কিন্তু এক্ষেত্রে আমার তেমন কিছু করবার নেই। পুজোর ঘরে সবাই অ্যালাউ, কিন্তু লাজুকে কেউ ঢুকতেও দিতে চায় না। আর বলে, না লাজু, তোমার ঢোকার কোনো দরকার নেই, তুমি ওই বাইরে বসেই পুজো আচ্ছা দেখো, তোমাকে আর আমরা ভরসার বিশ্বাস
করে উঠতে পারছি না। লাজুর অনেক খারাপ লাগে, কিন্তু তবুও লাজু মুখ ফুটে বলে না যে কে আসল চোর। এরপর ঠাম্মি বলে, লাজু তুই আজকাল সবার সামনে আর আসিস না, নিজেকে একটু সরিয়েই রাখ, না হলে কেউ সেটা মেনে নিতে পারছে না। অনুভব মনে মনে ভাবে যে এই মেয়েটা কোনো রকমের কোনো অন্যায় করেনি, সে বেকার বেকার কষ্ট পাচ্ছে। এটা একদমই ঠিক হচ্ছে না। আমার খুব খারাপ লাগছে, ইচ্ছে করছে সবাইকে এক্ষুনি বলে দিই যে লাজু কোনো চোর নয়, চোর আসলে বনলতা চ্যাটার্জি। তার মাঝখানেই ঠাম্মি তখন ভাবে, এত ভালোবেসেছিলাম মেয়েটাকে, নিজের নাতনির জায়গাটা দিলাম, আর সেই কিনা এত বড় একটা অপরাধ করে বসলো। এরপর পুজো হয়ে গেছে, পুজোর প্রসাদ দেওয়া হবে। লাজু বলে, আমি এক্ষুনি প্লেট নিয়ে আসছি। কিন্তু শর্মিলা তখন বলে, না লাজু, তোকে আর প্লেট আনতে হবে না। তুই যদি প্লেট আনিস তাহলে এখানে যারা বসে আছে তারা অনেকেই আর প্রসাদ খেতে চাইবে না, তাই তোর কিচ্ছু আনার দরকার নেই। তুই বরং তোর হোস্টেলের খোঁজটা দেখ, 7 দিনের মধ্যে 1 দিন তো চলেই যাচ্ছে, তারপর কিন্তু তুই বলিস না যে হোস্টেল খুঁজে পাসনি। যত তাড়াতাড়ি সম্ভব তুই এখান থেকে বেরোবি, বুঝতে পারলি? লাজু আর কিছু বলতে চায় না। এরপর পুজো শেষ হতেই সবাই প্রসাদ খায়, আর এরপর গুরুজনের পায়ে আবির দিয়ে হোলি খেলা শুরু হবে। ঠাম্মির পায়ে সবাই মিলে আবির দিতে থাকে। এরপর ঠাম্মি বলে, আমার এবছর একদমই মন মেজাজের অবস্থা ভালো নেই, তোদের ইচ্ছা তোরা খেল, আমাকে এর মধ্যে টানিস না। তখনই বলরাম বলে, আচ্ছা ঠাম্মি, তোমাকে না নিয়ে খেললে কেমন লাগে বলো তো, যা হয়েছে ভুলে যাও না। স্ত্রী তখন বলে, এতগুলো গয়না, এতগুলো টাকা এই মেয়েটা নিয়েছে, এত সহজে ভোলা কি যায়? কষ্ট তো হবেই, বারবার মনে পড়বে। তখনই অনু বলে, মা একটা কথা বলি, লাজুই যে চোর, লাজুই যে চুরিটা করেছে, সেটা কিন্তু ছোটদাভাই একবারও নিজের মুখে বলেনি। তাহলে তুমি কি করে বিশ্বাস করছো যে লাজুই চুরিটা করেছে, অন্য কেউ নয়? তখন স্ত্রী বলে, লাজুই চুরিটা করেছে, এটার কারণ হচ্ছে কৃষ্ণ পুরোপুরি চুপ করে রয়েছে। যদি লাজু চুরি না করতো তাহলে কৃষ্ণ কখনোই চুপ করে থাকতো না, ও ঠিক প্রতিবাদ করতো। আর এখানে বোঝাই যাচ্ছে যে লাজুই মার ঘরে থাকে, অভাবে পুরোপুরি স্বভাবটা নষ্ট হয়েছে। বনলতা চুপচাপ শুনতে থাকে, কোনো প্রোটেস্ট করে না, কারণ বনলতা বুঝতে পারে যে সেখানে প্রোটেস্ট করলে কোনো লাভ হবে না। এরপরে বনলতা ঘরে ছিল না। বনলতার ফোনটা বারবার করে বাজতে থাকে। ফোন করেছে সেই ময়ূক, আর ফোনটা রিসিভ করে লাজু। ময়ূক ফোনে বলে, কি ভেবেছো 15 লাখ টাকা আমাকে দেবে না? যত তাড়াতাড়ি সম্ভব 15 লাখ টাকা নিয়ে চলে এসো। লাজু তার গলার স্বর চেঞ্জ করে জিজ্ঞেস করে, কোথায়? ময়ূক ঠিকানা বলে দেয়, আর লাজু সেই ঠিকানায় গিয়ে ময়ূককে হাতে নাতে ধরবে বলে ঠিক করে লাজু।